তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ের যোগ্য। বউ লালন করার সব যোগ্যতা তোমার মাঝে আছে, তুমি বিয়ে করছো না কেন? তোমার মা আমাকে অনেকবার বলেছে তুমি তাকে এড়িয়ে গেছো, এখন নিরুপায় হয়ে আমাকে লন্ডনে আসতে হলো। শুভ তার রুমে পড়ার টেবিলে বসে কোনো একটা বই পড়ছিল। সেই মুহূর্তে নিজ মাতৃভূমি থেকে আগত তার মামা রুমে ঢুকে উপরের কথাগুলো বলল। মামা, তুমি হঠাৎ আমাদের এখানে? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। শুভ মামাকে দেখে খুশি হয়ে বলল, আরে ভাগ্নে, সারপ্রাইজ সারপ্রাইজ। মা নিয়ে আসছে। তা নয় তো কি? এটা জরুরি মিটিং। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। শুভর মা রুমে ঢুকে বলল। শুভ দুজনের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করলো। শুভর মা চেয়ার টেনে শুভর কাছে গিয়ে বসলো, তারপর বলল, আমি কিছু কথা তোর থেকে লুকিয়েছি, সেসব আমি আজ বলবো। কথাটা শুনে শুভর চোখ কপালে ওঠার মতো অবস্থা। শোন, তোর দাদার ছেলে মেয়ে 13টা, এর মধ্যে ছেলে 10টা আর মেয়ে 3টা। তোর বাবা ছিল 6 নাম্বার। আমার বিয়ের বয়স তখন 5 বছর, তোর তখন 2 বছর বয়স। আমাদের পরিবারের তখন 42 জনের উপরে সদস্য, সবার ছেলে মেয়ে দিয়ে। তো সেই সময় তোর চাচা, নাম আব্দুর রফিক, ওনার সাথে তোর বাবার একটা দ্বন্দ্ব তৈরি হয়। দুজনে মিলে একসাথে একটা ব্যবসা সামলাতো। সেইখানে বিশাল অঙ্কের একটা ক্ষতি হয়, আর এর পুরো দায়ভার তোর বাবার উপর চাপিয়ে দেয়। আসলে এখানে দোষ তোর বাবারও না, চাচারও না, দোষ তৃতীয় পক্ষের কিছু লোকজনের। তাদের কান কথা শুনে সমস্যা হয়েছিল, জটিল থেকে আরও জটিল। পরে তোর নানা ভাই আমাদের লন্ডন পাঠিয়ে দেন, তারপর থেকে আমরা এইখানে। আর তোর বাবার ওই ব্যবসা যত টাকা ক্ষতি হয়েছিল তার 3 গুণ টাকা পরিশোধ করি পরিবারের কাছে। এরপরও সেখান থেকে সবাই তোর বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তোর বাবা তাদের এড়িয়ে চলেছে। আচ্ছা, এত বড় করে আমার কাছে না শুনে তোর মামার কাছে শুনে নিস। আমি এখন আসল কথাটা বলি। তার আগে বলো, রফিক আঙ্কেল কি বাবার থেকে বড়? হ্যাঁ, সে 5 নাম্বার। অন্যান্য ভাইদের তুলনায় তার সাথে তোর বাবার বেশি মিল ছিল। আচ্ছা, তারপর দরকারি কথাটা বলো। তোর বয়স যখন 2, তখন তোর বিয়ে ঠিক করে রফিক চাচার বড় মেয়ের সাথে। মেয়েটার নাম ইরা। তখন তার বয়স 7 ছিল। ওয়েট, আমি বুঝদার হওয়ার আগেই আমার বিয়ে ঠিক, তাও আমার চাচাতো বোনের সাথে, যে কিনা আমার থেকে 5 বছরের বড়। আগেই এত অবাক? উত্তেজিত অবাক হওয়া যাবে না ভাগ্নে, আগে পুরো কথাটা শোনো। আচ্ছা বলো, তারপর? তোর বাবা মারা যাওয়ার পর আমি সেই পরিবারের খোঁজ খবর নিতে থাকি, কখন কি হয় না হয় সেসব নিয়ে। আমার প্রথম ইচ্ছে করেনি, পরে মনটা কেমন যেন বদলে গেল। আমি খোঁজ নিয়ে এখনও অনেক আলোচনাই হয়। উনি বেশ বিচক্ষণ, সাহসী আর উদার চরিত্রের ছিলেন। সবাই তাকে খুব পছন্দ করত। যেদিন থেকে তোর বাবা আলাদা হয়ে গেল পরিবার থেকে, সেদিন থেকে তার ভেঙে পড়া শুরু। আর তুই বড় হওয়ার আগে উনি বিদায় নিলেন। আমার মনে আছে তো কিছু স্মৃতি। আমার বয়স তো তখন 6। শুভর মা চুপ করে গেল। থামলে কেন? জরুরি কথাটাই তো বললে না। ও হ্যাঁ, বলছি তো, ওই যে ইরা মেয়েটা, ওর ব্যাপারে জেনে আমি তো অবাক হয়ে গিয়েছি। মেয়েটার বয়স 32 চলছে, এখনো বিয়ে হয়নি। কথা মিল আছে, আমার তো 27 চলে। মিল তো থাকবেই, আমি কি মিথ্যা বলছি নাকি? তা বিয়ে হয়নি কেন? সেটা তো জানি না। এখন তোর দায়িত্ব মেয়েটাকে বিয়ে করা, পরিবার আলাদা হয়েছে সেটা জোড়া লাগানো, আর আমার একটা স্থান তৈরি করা। কি? যেখানে আমি বিয়েই করব না সেখানে 32 বছরের বুড়িকে বিয়ে করতে হবে? না জানি দেখতে কেমন, আমার মনে হয় খারাপ দেখা যায় বলেই হয়তো সবাই। শুভ তার মায়ের দিকে তাকিয়ে দেখলো তার মা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে, এই জন্য আর কিছু বলতে সাহস করলো না। শুভর মা রুম ত্যাগ করার আগে শুভকে উদ্দেশ্য করে বলে, আমার কথা শেষ কথা, আমি তোর ভালোর জন্যই এটা করেছি। শুভর মা রুম থেকে চলে যাওয়ার পর ভয়ার্ত লুক নিয়ে মামার দিকে তাকিয়ে বলল, আমার মায়ের এমন মেজাজ আমি কখনো দেখিনি। আপা এটা শিখেছে। কার কাছে?
ওই যে ইরা মেয়েটা এভাবেই কথা বলেছে, পরিবারের সবাইকে নিয়ন্ত্রণ করে, তার কথায় ওখানে সবকিছু হয়। সে অনেক বুদ্ধিমতী। ভাগ্নে, যে তুমি যে বললা কেন বিয়ে হয় না, বিয়ে হবে কি করে? সে সব ছেলেকে রিজেক্ট করে দেয়। যাই হোক, এখন আপা যেটা বললো সেটা পালন করো। আমাকে তোমরা মহা বিপদের মধ্যে ফেলে দিলা। ভাগ্নে, আমি আসছি, কোনো সমস্যা নেই। আমি তোমার হোটেলগুলোর দেখাশোনা করব, যতদিন না তুমি তোমার কাজগুলো শেষ করছো। মামা, আমি কোথাও যেতে পারবো না। আমি মেয়ের ডিটেলস তোমায় দিচ্ছি। আর হ্যাঁ, সে কিন্তু উচ্চশিক্ষিত, যথেষ্ট সুন্দরী। এক দেখায় তোমার পছন্দ হয়ে যাবে। আমার কথাটা আগে নাও। আমি জানি আমার ভাগ্নেও কম না। দ্যাট। শুভ রাগ করে রুমের বাইরে চলে এলো। পিছু পিছু তার মামাও আসলো। এসেই আবার বলতে শুরু করলো, তুমি প্রথমে যাবা, তোমার সিভি মেয়েটার হাতে দিবা। সে পড়ে দেখার পর যদি দেখো সবাই লাঠিসোঁটা নিয়ে তোমাকে পেটাতে আসছে, তাহলে। ভয় দেখাচ্ছ? না ভাগ্নে, কেউ মারতে আসলে আমি তাকে ছেড়ে দেব? তুমি একা কতজনকেই বা মারতে পারবে? তার আগে বলো, মারবে কেন? না, এমনি বললাম। তা কবে যাচ্ছ? যাব না। বাইরে আসার আগে আপাকে দেখলাম, রেগে আছে এখনো। ভালোই ভালোই রাজি হয়ে যাও ভাগ্নে, না হলে খারাপ কিছু ঘটতে পারে। এখন চলো, তোমার কাজ আমাকে বুঝিয়ে দিবে। মামা, আমার মন একদম খারাপ হয়ে গেছে। আমাকে একা থাকতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে দিব। মায়ের জোড়াজুড়িতে 3 দিন পর শুভ রওনা হয় দাদুর বাড়ির উদ্দেশ্যে। মামার কাছে তার 3টি কফি শপের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে আর বলেছে সব সময় যোগাযোগ রাখতে। শুভর দেশে যাওয়ার পর কোথায় কিভাবে যেতে হবে সবকিছু মামার কাছে ফোন করে জেনে নেয়। কখনো বাসে, কখনো অটোতে, আবার নৌকায়, এভাবে একের পর এক যানবাহনে ওঠার পর নিজ গ্রামে এসে পৌঁছে যায়। তার বাড়িতে পৌঁছাতে বেশি সমস্যা হয়নি, কারণ দাদুর নাম বলার সাথে সাথেই যে কেউ চিনে ফেলবে। তবে দাদুর নাম বলার পর কাউকে বলেনি লোকটা তার দাদু হয়। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই বাড়িতে। বাড়িটা দেখতে পুরনো জমিদার বাড়ির মতো। শুভ দেখতে পেল বাড়ির সামনে গেটে দারোয়ান বসা। দারোয়ানকে ইশারা করে কাছে ডাকে। দারোয়ান এসে বলে, জি স্যার, কিছু বলবেন? আপনি এখানে কাজ করেন, মানে দারোয়ান? জি স্যার। গ্রামের বাড়িতে আবার দারোয়ান? স্যার, আপনি কি এই বাড়িতে আসেন? এখানে কারো কিছু কি হন আপনি? না, আমি আসছি একটা কারণে। কার কাছে আসছেন? চেয়ারম্যান, মেম্বার, উকিল, নাকি আমাদের মেম্বার সাহেবের কাছে? যাদের কথা বললা সবাই কি এই বাড়ির মধ্যে থাকে? হ্যাঁ স্যার। দারোয়ানটা হাসছে আর কথাগুলো বলছে। আপনার হাসি বন্ধ করুন, শুনুন। জি স্যার, বলুন। আপনি তো আবার হাসছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এভাবেই কথা বলি। ঠিক আছে ঠিক আছে, আমি এ বাড়িতে আসছি। কার কাছে আসেন সেটা বলেন। এখন কি বলবো আমি? কি হলো স্যার? ইরা আছে না, ওনার কাছে। ও, আপনি মেম সাহেবের কাছে আসেন, নিশ্চয়ই সিবি নিয়ে আসেন। আপনি জানলেন কি করে? প্রতিদিন অনেকে আসে, কিন্তু মেম সাহেব সব মানা করে দেন। কেন? সেটা উনি ভালো জানেন। দেখি আপনার সিবি। আপনাকে কেন দেব? আমাকে না দিলে আগামীকাল সিরিয়ালে পিছিয়ে পড়বেন। সিবি দেন আর 100 টাকা দেন, তাহলে সিরিয়াল প্রথমে পাবেন। এখানে সিরিয়াল করে দেখা হয়? জি স্যার, কি মনে করেছেন আমাদের মেম সাহেব বলে কথা? শুভ আকপাজ না ভেবে সিভি আর টাকা লোকটার হাতে দিল আর বলল, আমাকে কি তাহলে ভেতরে ঢুকতে দিবেন এখন? না স্যার, আজ তো বাইরে কেউ ভেতরে ঢুকতে পারবে না, আপনি কাল আসুন। শুনুন, আমি অনেক দূর থেকে আসছি। সে যত দূর থেকে আসুন না কেন, ভেতরে ঢুকতে পারবেন না। ও। শুভ ব্যাগ নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধ্যা হলো। তার সামনে দিয়ে যে যায় সেই তাকিয়ে থাকে। একদল লোক তো হাসতে হাসতে শেষ। তার ব্যঙ্গ করে বলল, যতই সুন্দর হও না কেন, কোনো কাজ হবে না। এখানে দাঁড়ানোর কারণে সবাই বুঝে ফেলেছিল সে বিয়ের জন্য সিভি জমা দিতে আসছে। শুভ রাতটা কাটলো এদিক ওদিকে হাঁটতে হাঁটতে।
দেশে তার প্রথম রাত অদ্ভুতভাবে পার হলো। দারোয়ানের দেওয়া সময়টাই সে সেখানে গিয়ে উপস্থিত। দারোয়ান শুভকে দেখে আবার সেই খলখল হাসি। হ্যাঁ স্যার আসেন। দেখেন স্যার, অনেকে আসে। আপনি এই ভেতরে ঢুকে সোজা যাবেন, সোজা গিয়ে বাম দিকের একটা ঘরে বসবেন। শুভ্রর মন শুধু বলছিল, এ কোথায় আসলাম আমি? অদ্ভুত সব মানুষ, অদ্ভুত তাদের কাণ্ড কারখানা। দুই একজনকে ফলো করে শুভ্র তাদের সাথে সেই ঘরে বসলো। ঘরটি সুন্দর চালা ঘরের মতো। একপাশে বোর্ডে লেখা আছে মেহমানের বৈঠকখানা। শুভ রুমে ঢুকে দেখলো বয়স 40 হবে এমন একজন গলা ফাটিয়ে বলছে, এই সিবিকার শুভ নামে এখানে কে আছে? শুভ তার নাম শুনতে পেয়েই হাত তুলে বলল, স্যার স্যার, আমি শুভ। আমার আসতে একটু লেট হয়েছে। কোথায় ছিলেন? স্যার রাস্তায়। বাকি সবাই হেসে উঠল। সবার হাসি বেশিক্ষণ টিকল না, কারণ লোকটা পরক্ষণেই বলল, আপনাকে ম্যাম ডাকছে, আর বাকি সবাই চলে যান। শুভ লোকটিকে ফলো করলো। লোকটা শুভকে বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ির 3 পাশেই দালান, ভেতরে বেশ বড় জায়গা। বাচ্চারা সেখানে খেলছিল। শুভ চারপাশটা একবার মাথা ঘুরিয়ে দেখে যেই না সামনে তাকিয়েছে, অমনি দেখতে পেল তার সামনে এক রূপকথার গল্পের মতো রাজকন্যা, যার রূপের বৈশিষ্ট্য ওর সাথে মিলে যায় একদম। শুভর বুঝতে বাকি রইল না এটা সেই ইরা। ইরা নিম্নস্বরে বলল, শুভ, জি। এই আপনি এখন যান। লোকটিকে বলল, আর শুভকে বলল, আপনি আমার সাথে আসুন। এরা চলল বাড়ির বাহিরের বাগানের দিকে, যেটা শুভর অজানা। শুভ কিছুক্ষণ পরেই বুঝতে পারলো তাকে হয়তো চিনতে পেরেছে, তাকে নিয়ে আলাদাভাবে কথা বলবে। ইরা বাগানে গিয়ে শুভর হাতে বালতি তুলে দিয়ে বলল, বাগানের ওই পাশে একটা টিউবওয়েল আছে, সেখান থেকে 1 বালতি পানি নিয়ে আসেন। আমি? হ্যাঁ, আমি আপনাকেই বলছি। ঠিক আছে। শুভ 1 বালতি পানি নিয়ে আসলো। বেশ কষ্ট হচ্ছিল তার। শুভ পানি নিয়ে আসার পর ইরা মগ দিয়ে বালতি থেকে পানি তুলে ছোট গাছগুলোতে পানি দেওয়া শুরু করলো। পানি দিতে দিতে ইরা বলল, আপনি কাল আসছেন, রাতে থেকেছেন কোথায়? বাহিরে দাঁড়িয়েছিলাম আর আশেপাশে ঘুরে সময় কাটিয়েছি। পরিচয় দিয়ে ভেতরে ঢুকলেই তো হতো। না, আমার ভয় করছিল। ও, আপনি তাহলে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি। চাচি আম্মা কেমন আছে? উনি ভালোই আছেন। আপনাকে ডেকে কেন এভাবে কথা বলছি জানেন? না। প্রথমত আপনি বিয়ের জন্য সিভি দিয়েছেন, আপনাকে আমার পছন্দ না। আমি সবার সামনে যদি আপনার বাবার নাম তুলে আপনাকে রিজেক্ট করি তাহলে সবাই চিনতে পারবে, তখন আমাকে জোর করে হলেও আপনার সাথে বিয়ে দিয়ে দিবে। আমি আপনার সাথে সংসার করতে চাই না। আর হ্যাঁ, ভুলেও আপনি আপনার পরিচয় দেবেন না। কিন্তু আমার কথাই শেষ কথা। ম্যাম শুনুন, আমার মা। আমি কোনো কথা শুনতে চাই না। আমার কথাটা তো নেবেন। আমি যদি কাল জানতাম আপনি আসছেন, তাহলে আজ সকালের সূর্য আপনি দেখতে পারতেন না। আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না। যেখান থেকে আসছেন সোজা সেখানেই চলে যাবেন। আপনি তো আমার উপর জুলুম করছেন। আমি তো আপনার সাথে এমন কিছু করিনি যে এমন ব্যবহার করবেন। আমার বাবা মারা যাওয়ার জন্য আপনার বাবা দায়ী। আর এখানে পুরো কথা বলার আগে ইরা হাতের ইশারায় শুভকে থামিয়ে বলল, আমাকে ইতিহাস শোনাতে হবে না। পরিবারের সবাই এটা মেনে নিয়েছে। আমি আমার বাবার অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারিনি। আপনার বাবার কারণে আমার বাবা মারা গেছে। উনি ডিরেক্টলি হত্যা না করলেও ইনডিরেক্টলি করেছেন। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। মেরে ফেললে ফেলেন, আমি এবারই ছাড়ছি না। আমার কথা কি শুনতে পারেননি? এখন পর্যন্ত আমি ভালো ব্যবহার করেছি। আপনার কথা কানে আসছে কিন্তু মাথায় ঢোকেনি। শুনুন, আমি কিছুদিন থাকবো এখানে, তারপর চলে যাওয়ার আগে বলবো, তখন আপনি লোক ঠিক করে রাখবেন। আমি বাহিরে বের হলে মেরে ফেলবেন, ঠিক আছে? না। তাহলে আমি আমার পরিচয় সবাইকে জানিয়ে দেই। এটা করলে অনেক খারাপ কিছু হবে। তাহলে একদিক তো মেনে নেবেন, আর 1 বালতি পানিকে এনে দেব? মিশতে চাচ্ছেন? আমি কে জানেন? না জানার কি আছে? মাথার মধ্যে কয়েক গ্রাম বুদ্ধি নিয়ে বুদ্ধিওয়ালা মেম সাহেব। বেশ সাহস তো আপনার। আপনি কিন্তু আমার শত্রুপক্ষ। সেটা খুব দ্রুতই মিত্রপক্ষ হবে। তোকে কিন্তু আমি মেরে ফেলবো।
ওরে বাবা, আপনি তুই করেও বলতে জানেন। শোনেন, রাতে ঘুমাইনি, আমাকে একটা রুম দেন, ঘুমাবো। তুই তাহলে চলে যাবি? আমি এখানে আমার পরিবারের সাথে কিছুদিন থাকবো। যদি আপনি কিছু বলেন তাহলে আমি আমার পরিচয় দিয়ে ফেলবো। কিছু না বললে মাসখানেক থেকেই চলে যাব। এখন আমাকে একটা রুম দিন, প্রচুর ঘুম পাচ্ছে। বাইরে মেহমানখানা আছে, সেখানে থাকতে হবে। সেখানে তো বেড নেই। বেঞ্চ তো আছে। আপনি কি মানুষ? আমি হলাম আপনার কাছের মানুষ। মানে সম্পর্কে তো একই পরিবারের মানুষ, একটু দয়ামায়া তো করতেই পারেন। বাড়ির মধ্যে বাহিরের মানুষ প্রবেশ করা আর থাকা দুটোই নিষেধ। তাহলে কি করব? আমি আপনার থাকা, খাওয়া আর দেখাশোনা করার জন্য একটা লোক দিচ্ছি। আপনি মেহমানখানায় যান। ওকে, তাহলে পরে দেখা হচ্ছে। আমাকে আর দেখতেই পাবেন না। সারাদিন রুমে থাকেন দেখেই কি বয়স হওয়ার পরও এত সুন্দরী? ইরা চলে যেতে নিয়েছিল। শুভর কথায় ফিরে এসে হাতের মগটা শুভর দিকে ছুঁড়ে মারল। শুভ সেটা ক্যাচ ধরে বলল, রেগে যাচ্ছেন কেন? রূপ ধরে রাখার রহস্য জানতে চাচ্ছি। ইরা দাঁত কিরমিরিয়ে ভেঙচি কেটে সেখান থেকে চলে গেল। শুভ মেহমানখানায় এসে বসলো। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো, বয়স 18-এর মতো হবে। দেখতে খুবই কালো আর মাথার চুলগুলো এলোমেলো। শুভর কাছে এসে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বৎস? স্যার আমি পিন্টু, মেম সাহেব আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, তুই কি এই বাড়িতেই থাকিস? হ্যাঁ। তোর বাবা থাকে? না, মা থাকে। বাবা কোথায় থাকে? বাবার বাড়ি থাকে। আরে পাগলা, তোর বাবার বাড়ি কোথায়? পাশের গ্রামে। তাহলে তোর মা এই বাড়িতে কি করে? কাজের মানুষ, রান্না করে, ঘর মোছে। হয়েছে, বুঝেছি, আর বলতে হবে না। স্যার আমি একটু পরে আসতেছি। এই কই যা, শোন। আমি আসতেছি। আরে পিন্টু, আমার ক্ষুধা লেগেছে তো। পিন্টু আর ফিরল না। শুভ কিছুক্ষণ অপেক্ষা করলো, তবুও পিন্টুর আসার নাম গন্ধ নেই। এদিকে ক্ষুধায় তার পেট ডাকছে। সেসব নিয়ম কানুন ভুলে বাড়ির মধ্যে প্রবেশ করে রান্নাঘর খুঁজতে থাকে। আর সে পেয়েও যায়। রান্নাঘরে অনেক মহিলা ছিল, কাজের মহিলা দুজন আর বাড়ির বউগুলো। শুভ রান্নাঘরের দরজায় দাঁড়াতেই সবাই তার দিকে তাকালো। অপরিচিত মুখ দেখে মধ্যবয়সী একজন বলে উঠল, তোমাকে তো আগে কখনো দেখিনি, তুমি কে, এখানে কি চাও? শুভ খুব বিনয়ের সহিত বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে যদি কিছু খাবার দিতেন, আমি রাতেও কিছু খাইনি। শুভর কথা শুনে একজন বলে উঠল, এখনো তো ভাত তরকারি কিছুই হয়নি, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, খাবার পেয়ে যাবে। এভাবে বাড়ির মধ্যে কেন আসছো? এই তুই থাম, ভাত নেই তো কি হয়েছে? এই আনোয়ারা, ওকে একটু টুল দিয়ে ভিতরে বসতে দে, আর চিরা বিস্কুট যা আছে আর সব নিয়ে আয়। না থাক, আমি তাহলে কিছুক্ষণ পরে আসি। না না, তুমি ভিতরে আসো। শুভ ভিতরে এসে বসতেই বিস্কুট নিয়ে হাজির কাজের মহিলা আনোয়ারা। শুভ বিস্কুটের প্লেটটা হাতে নিয়ে খেতে খেতে বলল, আপনি কি এই বাড়িতে রান্নার কাজ করেন? না, আমি এ বাড়ির বউ। ও, তুমি কথা বলো না, খাও। আচ্ছা। শুভ খাওয়া শেষ করে। তাহলে আমি আসি। আচ্ছা, তুমি এখানে কার কাছে আসছো? ওই যে মেম সাহেবের কাছে। কেন? কি জন্য যেন এলাম। ও হ্যাঁ, জমি কিনতে। তোমার মুখটা খুব পরিচিত পরিচিত লাগে। আচ্ছা, তোমার বাবার নাম কি? এই রান্নাঘরের দরজা থেকে ইরা শুভকে দেখে চিল্লানি দিয়ে উঠল। সবাই যখন ইরাকে দেখছে তখন ইরা গলার স্বর নিচু করে বলল, এই তুমি আপনি এখানে কেন? আপনাকে না বলেছি এখানে আসা যাবে না? এই, ও এমনি আসেনি, ওর খুব ক্ষুধা পেয়েছিল, তাই এখানে এসে খাবার চাচ্ছিল। আপনারা তো জানেন অচেনা মানুষ ভেতরে ঢুকতে পারবে না। আপনারা কেন তাকে এখানে রেখেছেন? সমস্যা নেই, ওর খাওয়া শেষ, ও চলে যাবে এখন। যেটা নিয়ম সেটা সবাইকেই মানতে হবে। শোনেন ম্যাম, ক্ষুধা লাগলে এসব নিয়মের ধার কেউ ধারে না। পেট শান্তি তো দুনিয়া শান্তি। ইরার কথার জবাব দেওয়ার কারণে সবাই শুভর দিকে হাঁ করে তাকিয়ে আছে। অবস্থা খারাপের দিকে যাওয়ার আগেই শুভ মাথা নিচের দিকে দিয়ে রান্নাঘর ত্যাগ করলো। এদিকে ইরা হলো তার চাচিদের প্রশ্নের সম্মুখীন। হ্যাঁ রে মা, ছেলেটা কে?
চাচি আম্মা, ও ওই একটা কাজেই আসছে আমার কাছে। হো। আর কাউকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে সে সেখান থেকে চলে আসলো। ইরা সারাদিন ঘরে বসে থাকে, কার কি লাগছে, কে কোথায় যাচ্ছে সেসব সে খবর নিতে থাকে। তবে বড়দের বেশ সম্মান করে, কোনো সিদ্ধান্ত নিতে গেলে বড়দের পরামর্শ নেয়। যারা বাড়ির বাইরে থেকে চাকরি করে তাদের সাথেও যে কোনো বিষয়ে সে আর পরামর্শ করে। তবে ইরা বাড়ির মেয়ের দিকে বেশি খেয়াল রাখে, মেয়েদের লেখাপড়ার বিষয়ে সব সময় সজাগ। ইরা ছোট বোনগুলোরও বিয়ে দিয়েছে ভালো জায়গায়, কিন্তু নিজে বিয়ে করেনি। বাড়িতে এই যে সিভি সিরিয়ালে রেখে ছেলে দেখা, এটা তার একদমই ভালো লাগে না। বড়দের চাপে এই কাজটা করে সে। এদিকে শুভ বেঞ্চে ঘুমিয়ে আছে। পিন্টু এসে স্যার স্যার বলে ডাকা শুরু করেছে। শুভ চোখ না খুলেই বলে, পিন্টু, স্যার ওঠেন। একটু পরে। স্যার সেই দুপুরে ঘুমিয়েছেন, আপনার জন্য খাবার নিয়ে আসছিলাম, দেখে যে ঘুমিয়েছিলেন সেই জন্য আর ডাকিনি। এখন ওঠেন। তুই যা, আর একটু ঘুমাবো। ম্যাম সাহেব আপনাকে উঠতে বলেছেন। শুভ চোখ খুলল আর শোয়া থেকে উঠে বসলো। চোখ ডলতে ডলতে বলল, তোর মেম সাহেব ডাকছে নাকি? না স্যার, আপনাকে ডাকেনি। তাহলে বললি যে আমাকে উঠতে বলেছে? আপনাকে খাবার খেয়ে চলে যেতে বলেছে। তাই? হুম। তুই যা, আমি একটু ফোন কল করব। আচ্ছা স্যার। শুভ তার মাকে কল করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানালো। শুভর মা শুভকে সাফ জানিয়ে দিল, সব ঠিকঠাক করে আমাকে কল করবি, এর আগে আমার সাথে তোর কোনো কথা নেই। কথাটা বলে শুভর মা কল কেটে দিল। বাপরে অবস্থা, বলির পাঠা হলাম আমি, কিছু জানলাম না, শুনলাম না। শুভ দেখলো তার পাশের একটা বেঞ্চে খাবার ঢেকে রাখা আছে। দেখলো ডাল ভাত আর আলু ভর্তা আর সবজি ভাজি। শুভ দেখলো ভাত ঠান্ডা, মনস্থির করলো রান্নাঘরে নিয়ে খাবার চেঞ্জ করে নিয়ে আসবে। শুভ লুকিয়ে বাড়ির মধ্যে ঢুকে দেখলো একটা মানুষও উঠানে নেই, এমনকি বারান্দায়ও নেই। দালানের সব রুম থেকে পড়ার আওয়াজ আসছে। পরিবেশটা ভালোই লাগলো শুভর। এরপর সেই রান্নাঘরে ঢুকে 17-18 বয়সী 3টি মেয়ে, সবগুলোর বয়স কাছাকাছি হবে। শুভকে দেখে এর মধ্যে একজন বলে উঠল, এই আপনি কে? তাদের মধ্যে একজন বলল, আমি আসলে মেহমান, আমাকে দুপুরে খাবার দেওয়া হয়েছিল, খাবার ঠান্ডা হয়ে গেছে। দুপুরে খাবার খাননি? না। কেন? আমি ঘুমিয়েছিলাম, একটু আগে উঠেছি। কোথায়? ওই বাহিরের রুমে। 3 জনের মধ্যে একজন বলে উঠল, আপনি এত হ্যান্ডসাম কেন? অনেক সুন্দর তো আপনি। জি ধন্যবাদ। আচ্ছা আপনারা কারা? শুনুন, আমরা এই বাড়ির মেয়ে, আমরা খাবার পরিবর্তন করে দিতে পারবো না, আপনি আসতে পারেন। আপনি একটু কাছে আসুন। কেন? আগে আসুন। জি বলুন। আপনার নাম? কেন বলবো? আগে বলুন, তারপর বলছি। পুষ্প। পুষ্প মানে তো কি জানো? ফুল। হ্যাঁ হ্যাঁ, ফুল। ফুলের ব্যবহার তো এমন হয়, আপনি দেখতে ফুলের থেকেও বেশি সুন্দর, বাকি দুজনকে ফুলের কাঁটা মনে হচ্ছে। কথাগুলো ফিসফিসিয়ে বলছিল। পেছনে দুজন কান খাড়া করে রেখেছিল কি বলে সেটা শুনতে, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ। এদিকে পুষ্পের মুখে হাসি ফুটেছে, মুচকি হাসি মাখা মুখে বলল, পটানোর চেষ্টা? একদম না, আমি তো আপনার বৈশিষ্ট্য বললাম। আপনি মেহমান বুঝলাম, কিন্তু কার কাছে আসছেন? আপনাদের মেম সাহেবের কাছে। কোনো কাজে? হ্যাঁ। আপনাকে কোথায় থাকতে দিয়েছে? ওই তো আমি যেটার কথা বললাম ওখানেই। আপনি কি থাকবেন নাকি চলে যাবেন? মনে তো হয় দূরের মানুষ আপনি। হ্যাঁ। আচ্ছা শুনুন, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, ইরা আপু দেখলে সমস্যা হবে। আপনি মেহমানখানায় যান, আমি আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি। আপনারা এখানে কি রান্না করছেন? এই একটু নুডলস। তাহলে আমাকে এটাই দিয়েন, আর হাতের খাবারগুলো রাখেন। আচ্ছা ঠিক আছে। শুভ চলে যাবে সেই সময় পুষ্প আবার ডাকলো, এই শুনুন শুনুন। জি। আপনিও দেখতে অনেক অনেক সুন্দর, আপনার মতো এত হ্যান্ডসাম আর এত সুদর্শন ছেলে আমি খুবই কম দেখেছি। একটু বেশি বলে ফেললেন না? না, খুবই কম বলেছি। কথাটা বলে মেয়েটা একটা অট্টহাসি দিয়ে রান্নাঘরের দরজা লাগিয়ে দিল। এই মেয়েকে নিয়ে আবার বিপদে পড়তে হবে নাকি?
আমি কি বেশি প্রশংসা করে ফেলেছিলাম? ভাবতে ভাবতে শুভ বাইরে আসলো। সেই ঘরে বসে অপেক্ষা করতে লাগলো। কিছুই ভালো লাগছিল না তার। বাড়ির বাইরে যে যাবে সে উপায় নেই। দারোয়ান সেখানে নানান প্রশ্ন করবে, আর ইরা সুযোগ পেয়ে আর ঢুকতে দিবে না। এসব এলোমেলো কথা ভাবতে ভাবতে পুষ্প ও মেয়েটা এক বাটির নুডলস এনে হাজির। শুভ ঘরের অন্য এক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বাহিরে আনমনে ছিল। রুমের মধ্যে পুষ্পর উপস্থিতি টের পায়নি সে। হঠাৎ শুভ পেছনে তাকিয়ে দেখলো পুষ্প নুডলস নিয়ে আসছে। আপনার জন্য নিয়ে এসেছি, এখনই খেয়ে নিন। দুপুরের মতো আবার খাবার ফেলে রেখে ঠান্ডা করবেন না। না, এখনই খেয়ে নিচ্ছি। আর আপনি এখানে আসছেন, কেউ দেখলে সমস্যা হবে। এখন দেখার কেউ নেই, কাজের লোক সবাই চলে গেছে। আর উনি? কার কথা বলছেন? আপনার ইরা আপু। ঘরে বই পড়ছে। না, আমি বই পড়ছি না। পেছন থেকে ইরা ধমক দিয়ে বলে উঠল। পুষ্পকে ফলো করে ইরা এই ঘর পর্যন্ত আসছে সেটা পুষ্প টের পায়নি। ইরা অনেক বকা দিয়ে পুষ্পকে পাঠিয়ে দিয়ে শুভকে বলে, সমস্যা কি আপনার? কোনো সমস্যা নেই তো। আর এখানে আসলো কিভাবে? হেঁটে হেঁটে। আমি মজা করছি না। আমিও মজা করছি না। আপনি আবার বাড়ির মধ্যে ঢুকে পুষ্পুর সাথে কথা বলেছেন? শুভ বাড়ির মধ্যে গিয়ে কি করেছিল সেটা বলল। শুনুন, থাকতে হলে ভদ্র হয়ে থাকতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে। দেখেন, আমার খাওয়া থাকা ঘুম সব কিছুতেই কষ্ট হচ্ছে। অনেকটা এলোমেলো হয়ে গেছি। আমাকে একটু ভালো জায়গায় থাকতে দিন। না। তাহলে আমি গিয়ে সব সত্যিটা বলে দেই। কি সত্যি বলবেন? ওই যে আমি এ বাড়ির ছেলে। আমি মানা করেছি না? আমার তো ভালো থাকতে হবে। আমি যে ভালো নেই। উফ। ম্যাম রাগেন কেন? আচ্ছা ছাড়ুন এই প্রসঙ্গ, একটা কথা বলি। কি? আমি যদি জানতাম আমার জন্য এত সুন্দর একটা মা। এটুকু বলে থেমে গিয়ে আবার বলল, জিনিস রাখা আছে তাহলে আমি কবেই লন্ডন থেকে এই দেশে ল্যান্ড করতাম। ইরা তেড়ে এসে শুভর কলার ধরে বলল, আমাকে কি বললি তুই? আহ, প্রথম স্পর্শ কি দারুণ, কি রোমান্টিক। তোর রোম্যান্স আমি ছুটাচ্ছি, দাঁড়া। এই বদমেজাজি স্বভাবটা ছাড়ুন। আচ্ছা, এত গন্ধ আসছে কোথা থেকে? কয়দিন হলো গোসল করেন না? শুভ রাগানোর জন্য মিথ্যা বলল। ইরা রাগে ফুঁসছে। রাগলে আপনাকে খুবই ভালো লাগে। তুই যে করেছিস তুই নিজেও জানিস না। শুভ ইরার বাম হাতটা শক্ত করে ধরে বলল, আমি এখন চাইলে আপনাকে বড় একটা হাঁক দিতে পারতাম, কিন্তু দেব না। আপনি চাইলেও চিল্লাচিল্লি করতে পারবেন না, কারণ আপনার মান সম্মান সব ধুলোই মিশে যাবে। যাই হোক, শুনুন, আমার সাথে এসব মেম সাহেবগিরি দেখাতে আসবেন না। সোজা তুলে নিয়ে যাব বলে দিলাম। ইরা হাঁচকা টান দিয়ে তার হাত ছাড়িয়ে নিয়ে একটু দূরে চলে গেল। চলে তো যাচ্ছেন, একটা কথা বলি, আমি কিন্তু এখানে ঘুমাতে পারবো না। আমার ঘুম ধরবে, আর আমি ঘুমাতে না পারলে আপনাকেও ঘুমাতে দেব না। ইরা কথার উত্তর না দিয়ে চলে যেতে থাকলো। এই যে শুনুন, আমার বাড়িতে আমাকে একটু জায়গা দিলে কি হয়? মেয়েটা তো চলেই গেল। যেমন রূপবতী তেমন তার রাগ। এই মেয়েকে বিয়ে করে কেউ শান্তি পাবে না। যদি পরিবারের সাথে এক হওয়া না লাগতো, আমি জীবনেও এখানে থাকতাম না। কথাগুলো একা একাই বলতে থাকে শুভ। রাতটা সে রুমেই নির্ঘুম কাটায়। ভোরে সেই রুমে পুষ্প হাজির। পুষ্প রুমে ঢুকে দেখে শুভ্র ব্রাশ করছে। পুষ্পকে দেখে শুভ্র বলল, আরে আপনি এখন এখানে? শুভ সকাল, কেমন আছেন? আর ভালো থাকা, দেখছেন তো অবস্থা। আপনি আমাকে আপনি করে বলেন কেন? আমি তো আপনার অনেক ছোট্ট। আচ্ছা ঠিক আছে, কেন আসছো কিছু বলবা? না, আপনাকে দেখতে এলাম। ও আচ্ছা, চলো বাইরে হেঁটে আসি। সত্যি? হ্যাঁ চলো। পুষ্পের সাথে শুভ বাড়ির বাইরে আসে। গেটের কাছে এসে দারোয়ান শুভকে দেখে চমকে যায়। পুষ্প থাকায় শুভকে কিছু জিজ্ঞেস করতে পারে না। এখন দুজনে মেঠো পথে হাঁটছে। শুভ বোতলে পানি নিয়ে কুলি করলো আর মুখ ধুয়ে নিল। তারপর রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আচ্ছা, আমরা যে দুজন হাঁটছি, কেউ দেখলে কিছু বলবে না? পরিচিত কেউ দেখলে জিজ্ঞাসা তো করবেই। তখন কি বলবা? খালাতো মামা তো কিছু একটা বলে দেব। ও আচ্ছা, আপনি কি করেন? বিজনেস। তাহলে আপনি আপুর কাছে বিজনেসের ব্যাপারে কথা বলতে আসছেন? না। তাহলে? আছে অন্য একটা ব্যাপার।
তুমি ছোট, তুমি বুঝবে না এসব। জানেন রাতে আপু আমাকে খুব বকেছে। কেন? ওই যে আপনার কাছে আসছিলাম সেই জন্য। ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা পুষ্প, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবেন? দাঁড়াও একটু। শুভ একটা টং দোকান দেখে এগিয়ে গেল আর সিগারেট নিয়ে আসলো। আপনি সিগারেট খান? আমি চেইন স্মোকার্স না, মাথা যখন কাজ করে না তখন একটু খাওয়া হয়। ও আচ্ছা, কি বলবেন বলেন। শুভ সিগারেট টেনে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমি তোমার চাচাতো ভাই, আমার বাবা শামসুজ্জামান, আমি তার একমাত্র ছেলে। এরপর পুরো পরিচয় দিয়ে কেন এখানে সে আসছে পুরো বিষয়টা বুঝিয়ে বলল পুষ্পকে। পুষ্প সব কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। এখন আমি যা বললাম আশা করি সেসব অন্য কাউকে বলবে না। তুমি যে সত্যিটা জানো সেটা শুধু তোমার আপুকে জানিয়ে দিবে, যাতেও তোমাকে আমার কাছে আসতে দেয়। আমি আপনার কাছে এসে কি করব? আপনি তো আর আমার জন্য এখানে আসেননি। আমি সবার জন্যই আসছি। আমার কথা বোঝেননি আপনি? আমার বুঝতে হবে না, আমাকে হেল্প করবে কিনা সেটা বলো। হ্যাঁ, তা তো করতেই হবে। ধন্যবাদ ছোট বোন। ঘোড়ার ডিম। রাগ করছো কেন? এমনি। হঠাৎ সেখানে তিনটা ছেলে এসে দাঁড়ালো। ছেলেগুলো পুষ্পর অপরিচিত। প্রথমে শুভ ভাবছিল পুষ্পকে দেখে তারা হয়তো এগিয়ে আসবে, কিন্তু না এসে তারা শুভকে টার্গেট করলো। শুভ বুঝতে পেরে গেল নিশ্চয়ই বাজে কিছু ঘটতে পারে এখন। ছেলেগুলোর মাঝে একজন বলল, আপনার সাথে কথা আছে, একটু ওইদিকে চলুন। আমার সাথে কথা? হ্যাঁ, আপনার সাথে। পুষ্প তুমি একটু দাঁড়াও, আমি কথা বলে আসি। হ্যাঁ আচ্ছা। ছেলেগুলো শুভকে বেশ কয়েক হাত দূরে নিয়ে গিয়ে বলল, জি এখন বলেন। আজ দুপুরের মধ্যে গ্রাম সার্বি, দুপুরের পর যেন তোকে আর না দেখি। মেম সাহেব পাঠিয়েছে? সেসব তোকে জানতে হবে না। আমি বুঝেছি ভাই। আচ্ছা ভাই, আমি যদি না যাই কি করবেন আমাকে? কয়েক টুকরো করে আমাদের ঘাঙ্গে বাসিয়ে দেব। ও আচ্ছা। শুভ ব্যাগ থেকে একটা পিস্তল বের করে বলল, আমার ভাই এত কথা বলার সময় নেই, প্রতি সেকেন্ডে একজন করে নতুন দুনিয়ায় পাঠাবো, যাবেন? শুভর হাতের অস্ত্র দেখে তিনজনে দফা রফা। কিছু দূরে থাকা পুষ্প সব দেখছিল, সেও অবাক হয়েছে। আমি যেন আপনাদের আশেপাশে না দেখি। দ্বিতীয়বার যদি দেখা হয় সেটাই হবে শেষ দেখা, ঠিক আছে? জি স্যার। কোনো ভনিতা না করে চলে যায় এখন। ছেলেগুলোকে বিদায় করে দিয়ে শুভ পুষ্পের দিকে এগিয়ে আসে। পুষ্পও ভয় পাচ্ছে। শুভ আবার একটা সিগারেট ধরিয়ে পুষ্পের কাছে এসে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? এটা খেলনা পিস্তল। আমি সেদিন রাতে তোমাদের গ্রামে ঘুরতে ঘুরতে দেখি একটা মাহফিলের মেলা, সেখান থেকে কিনেছি এটা। ওনারা কারা? তোমার আপু পাঠিয়েছে আমাকে ভয় দেখানোর জন্য। ভাগ্য ভালো পিস্তলটা শখের বশে কিনেছিলাম। আমি কি সত্যি কথা সবাইকে বলে দেব? আমি যে মানা করলাম। কিন্তু আপনার যদি কোনো ক্ষতি করে ফেলে? আশা করি আমার ক্ষতি হবে না। আর তোমার আপুর মন জয় করি, তারপর সবাইকে আমি বলবো। আর হ্যাঁ, আমার যদি কিছু হয়ে যায় তারপরে তুমি কাউকে কিছু বলবে না। কিন্তু কেন? দেখো, বাড়ির সবাই আমাকে এমনিতেই মেনে নিবে, কিন্তু তোমার আপু মেনে নিবে না। আগে তাকে জয় করতে হবে। বুঝেছি। আর আমি যা বলেছি তাই করবা। আচ্ছা ঠিক আছে, চলো এখন। শুভ পুষ্পকে নিয়ে তখনই ফিরল। শুভ ফিরে দেখে মেহমানখানায় মিটিং চলছে। শুভ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ এক 50 বয়সী একজন লোক এসে বলল, তুমি বেশ কয়েকদিন হলো এখানে আসো। জি। এখানে কি চাও? আপনি কে? আমি কে সেটা তোমাকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে। আমার মেয়ে এই বাড়ির বউ। শুভ ধারণা করলো হয়তো তার কোনো চাচাতো ভাই, চাচার শ্বশুর উনি। শোনো ছেলে, আমি এ বাড়ির হত্যাকর্তা। ছাগলের 3 নাম্বার বাচ্চা? এই আমি তাই বলছি, কানে কম শোনো নাকি? একটু একটু। তুমি কে সেটা বলো। আমি কে সেটা বললে আপনার হজম হবে না। আর আপনি আমাকে রাগ দেখিয়ে কথা বলছেন কেন? তোমার ভাবমূর্তি আমার কাছে ভালো ঠেকছে না। আর আমি আপনাকে সহ্য করতে পারছি না। বিশ্বাস করেন, যখন আপনি বলেছেন আপনি এ বাড়ির হর্তাকর্তা, মনটা চেয়েছে আপনাকে আমি। দাঁত কিরমিরিয়ে কথাগুলো বলল। তোর সাহস তো কম না। শুভ তার ব্যাগ সামনে এনে বলল, হাত দিয়ে দেখুন একবার। কি এটা? আরে মশাই দেখুন না একবার। লোকটি হাত দিয়ে ঘাবড়ে গেল, বুঝতে পারলো এটা পিস্তল।
বেশি কথা বললে সারা জীবনের মতো সাইলেন্ট মোডে পাঠিয়ে দেব। বয়স্ক লোক, তাই তুই করে বললাম না। মেয়ের শ্বশুরবাড়ি হর্তাকর্তা, তাই না? আপনাকে যেন কাল এখানে না দেখি মনে রাখবেন। বাবা তুমি কে? আমি যেই হই না কেন, যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। লোকটা শুভ সামনে থাকার পর শুভ সেখানেই দাঁড়িয়েছিল, কারণ ভিতরে তখনও কথাবার্তা চলছিল। এদিকে পিন্টু এসে হাজির। কিরে পিন্টু, তোকে রেখেছিল আমাকে দেখাশোনা করার জন্য, তুই সকাল থেকে আমার কাছে নেই কেন? স্যার দায়িত্ব শেষ, আপনাকে আমি চিনি না, আসি। আরে শোন একটা কথা। স্যার আমার সময় নাই, আমি গেলাম। নিশ্চয়ই উনার কাজ এটা, আমার সাথে খুব লেগেছে মেয়েটা। আরও ঘন্টাখানেক পর রুম খালি হলো। শুভ রুমে গিয়ে ব্যাগ রেখে বাইরে চলে আসলো। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে কি যেন ভাবলো, তারপর রুমের ভেতরে এসে দেখলো তার ব্যাগটা নেই। ওখানে ফোন চার্জে দেওয়া ছিল, সেটা চার্জার সহ গায়েব। রুমের ভিতর থেকে বের হতেই দুটো লোক এসে শুভকে তুইতকারি করে বাড়ির মধ্যে নিয়ে গেল। শুভর সাথে হঠাৎ করে কি হচ্ছে সে নিজেই বুঝতে পারছিল না। শুভকে যখন বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো, সে গিয়ে দেখলো একসাথে পুরো পরিবারের সবাই উঠানের মাঝে উপস্থিত। কৌতূহল জেগেছে সবার মাঝে, সবাই শুভকে দেখছে। শুভকে এক জায়গায় নিয়ে দাঁড় করানো হলো। এদিকে ইরা উঠোনের মধ্যে দাঁড়িয়ে বলল, আপনাদের মধ্যে কেউ না কেউ এই ছেলেটাকে দেখেছেন। উনি গত 3 দিন হলো আমাদের বাড়িতে অবস্থান করছেন। জেনে রাখা ভালো, উনি একজন বাটপার, ধোঁকাবাজ। শুভ মুচকি মুচকি হাসছে, কারণ পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছে। এখন তাকে অপমান অপদস্থ করে এখান থেকে তাড়িয়ে দেয়া হবে। শুভ যে প্রমাণ করবে সে এই বাড়ির ছেলে, সে উপায় রাখেনি ইরা। লোক দিয়ে ব্যাগ মোবাইল চুরি করেছে। ইরা আরও কিছু খারাপ ব্যাপার বানিয়ে বানিয়ে তুলে ধরলো সবার সামনে। এদিকে শুভ ইরাকে ইশারায় কাছে আসতে বলল। ইরা এগিয়ে যাওয়ার পর শুভ ফিসফিস করে বলে, আমি হয়তো এখন নিজেকে প্রমাণ করতে পারবো না, কিন্তু পরে যখন আসবো তখন। সেই সুযোগ তুই পাবি না, যাওয়ার পথেই তুই শেষ। ও আচ্ছা। এবার শুভর চোখ দুটো পুষ্পকে খুঁজছিল, তবে তাকে পাচ্ছিল না। হঠাৎ সেই বুড়ো রেগে মেগে তেড়ে আসে শুভর দিকে। একটু আগে অপমান করার প্রতিশোধ নিতে চাই সে। লোকটা যেন না শুভর কাছাকাছি আসলো, অমনি পুষ্প হাজির শুভর সামনে আর উচ্চস্বরে বলল, আপনার সাহস তো কম না। আপনি আপনার মেয়ে পেয়েছেনটা কি? হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়ে কি বাড়ির মাতব্বরি পেয়েছেন? আত্মীয়র মতন থাকুন, না জেনে এমনি একজনের গায়ে হাত তুলতে আসেন আপনি। সেই লোকটার মেয়েও ঠিক একই রকম। বিয়ে হওয়ার পর থেকে মাঝে মাঝেই সমস্যা করে সে। এদিকে ইরার প্ল্যান ভেস্তে যাবে বুঝে ইরা পুষ্পকে বলল, তুই বড়দের মাঝে আসার কে? আমাকে সত্যিটা বলতে দাও আপু। তুই কি সত্যিই বলবি? তুই কিন্তু জানিস না, এখান থেকে যা বলছি, না হলে খারাপ কিছু হবে। আপু তুমি চুপ করো, আমাকে বলতে দাও। ভাইয়া একটু ওদিকে চলুন। আপনি? পুষ্প শুভকে নিয়ে একদম উঠানের মাঝখানে দাঁড়ালো। সবাই যেন শুনতে পায়, তাই উচ্চস্বরে বলছিল, ওনার নাম শুভ, উনি সামুজ্জমান এর ছেলে। আপনারা সবাই চিনতে পেরেছেন তো? ওনাকে না চিনলে ওনার বাবাকে তো সবাই চিনেন, যিনি এই বাড়ির ছেলে। সবাই অবাক হয়ে গেল। আমি আমার বড়দের বলছি, আমি কথা শেষ না করা পর্যন্ত আপনারা আমাকে থামাবেন না। ভাইয়া নিজে থেকে আসেননি, উনি আসছেন ওনার মায়ের জোড়াজুড়িতে, মানে আমাদের মমতা চাচি পাঠিয়েছেন। উনি জানতেন না তার এত বড় একটা পরিবার আছে, আর এইগুলো আপন মানুষ আছে। তো চাচি আম্মা 2 পরিবারকে এক করার জন্য। পুষ্প থেমে গেল। আর কিছু বলো না। না, আমাকে বলতে দেন। তো উনি পরিবারের সাথে এক হওয়ার জন্য আসছেন। ওনার বাবার ঝামেলা ছিল ইরা আপুর বাবার সাথে। ইরা আপুর মা, ইরা আপু যেই থাকুক না কেন, তাদের মধ্যে ভুলের জন্য যে রাগ আর ক্ষোভ তৈরি হয়েছিল সেটা দূর করতেই আসেন। আর প্রথম উনি আপুকে একটা সিভি দেন, আর তারপর থেকে উনি এখানে। আর আমি এত কিছু জানি কারণ ওনার সাথে আমার কথা হয়েছে। এখন কারোর কোনো কথা থাকলে সেটা ভাইয়াকে সরাসরি বলতে পারেন। সবাই গুনগুন করে একে অপরের সাথে নানান কথা বলছে। কিছুক্ষণ পর ইরার মা আর বাড়ির বড় ছেলে মানে শুভর বড় চাচা শুভর দিকে এগিয়ে আসে। ইরার মা কান্না ভেজা চোখ নিয়ে এগিয়ে এসে শুভর মাথায় হাত রেখে শুভকে আদর করতে থাকে, কিন্তু মুখ দিয়ে কিছু বলছিল না। এরপর একে একে সবাই আসলো, পরিচিত হলো। সবার চোখে পানি, সাথে শুভর চোখেও। ওদিকে ইরা মাথা নিচের দিকে দিয়ে আছে, অপরাধের মতো একা চুপচাপ দাঁড়িয়ে আছে।
এদিকে পুষ্প আবার সবাইকে যার যার জায়গায় বসতে বলল। যারা পরিবারের কেউ না তাদের বাইরে যেতে বলল, হোক সে আত্মীয়, এটাও উল্লেখ করলো। এখানে ইরা আপু থাকার পরও আমি অনেক কিছু বলে ফেলেছি। আমাদের আপু কেমন সেটা আমরা জানি। উনি আমাদের ভালো মন্দ দেখেই থাকেন। হয়তো এটা করেছেন মনির ক্ষোভ থেকে। আপু, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার এটুকুই বলা ছিল। এবার ইরা মুখ খুলল, সোজা হয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করলো। ইরা যখন কথা বলে সবাই মনোযোগের সহিত শুনে। এবারও তাই। ইরা বলতে শুরু করলো, আমি ওনার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা প্রার্থী। আমি জানি ওনার বাবা নির্দোষ, তারপরও আমার মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। আমি জানতাম না এটা কিভাবে এতদিন আমার মনের মধ্যে ছিল। ছোটবেলায় বাবা মারা যাওয়াটা আমি একদমই মেনে নিতে পারিনি। যাই হোক, আমি ওনার সাথে যা করেছি ভুল করেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। শুভকে উদ্দেশ্য করে বলল পুষ্প। ভাইয়া, এখন তুমি কিছু বলো। না, আমি কি বলবো, আমি সবাইকে পেয়ে খুশি। আমি একটা কথা বলতে চাই। আবার সবাই চুপ। আমি সব কিছু হয়তো মেনে নিব। ছোটবেলায় ওনার সাথে আমার বিয়ে ঠিক হওয়া নিয়ে কোনো কথা শুনতে চাই না। এখন যদি ওনাকে আমার সাথে বিয়ে দিতে চান সেটাও আমি রাজি না। আমি আপনাকেও বলছি, আপনি আমাকে এ ব্যাপারে জোরাজুরি করবেন না। ইরা কথাগুলো বলে চলে গেল। এরপর বাড়িটা উৎসব মুখর পরিবেশে পরিণত হলো। বাড়ির ছেলেরা যারা বাহিরে ছিল তারা ছুটি নিয়ে এসে একটা বড় খাওয়ার আয়োজন করলো। তবে আয়োজনে শুভর মা উপস্থিত ছিল না, কারণ ওনার কথা ইরাকে ছেলের বউ হিসেবে চায় সে। এটা ঠিক হলেই সে এই বাড়িতে আসবে। এরপর কয়েকদিন বেশ কাটলো শুভর পরিবারের সাথে। তবে শুধু ইরা চুপ হয়ে গেছে, রুম থেকে বের হয় না, কারোর সাথে কথা বলে না। কেউ যে তার খোঁজ নিবে সে সাহসও পায় না। মেয়ের এই অবস্থা থেকে ইরার মাও খুব চিন্তিত। এদিকে শুভও ইরার খোঁজ রাখছে দূর থেকেই। পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছে সে। একদিন দুপুরবেলা শুভ নিজের রুমে বসে মামার সাথে ব্যবসায়িক আলোচনা করছিল। হঠাৎ রুমে পুষ্প প্রবেশ করলো। দরজায় দাঁড়িয়ে বলল, আসতে পারি? হ্যাঁ আসো। মামা, তুমি একটু ফোনটা রাখো, আমি পরে ফোন দিচ্ছি। কেন, কোনো সমস্যা? না, একজন আসছে। কে সেই একজন? মামা রাখো তো তুমি। কার সাথে কথা বলছিলেন? মামার সাথে। না, এমনি আপনাকে দেখতে আসলাম। এমনি? ভাইয়া, একটা কথা। আমি জানি তো, কিছু বলতে আসছো, বলো। ইরাবকে যদি আপনি বিয়ে না করেন তাহলে অন্য মেয়েকে করবেন, তাই না? হ্যাঁ, সেটা পরে দেখা যাবে। না, আগে বলেন করবেন কিনা। স্বাভাবিকভাবে করতেই হবে। তাহলে কিন্তু আমি আছি। মানে, আমি না বলেছি এগুলো না বলতে? আপনাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারছি না। জানেন, সেদিন যে কথাগুলো বলেছি সেগুলো আপনার ভালোবাসার শক্তিতে আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। কথাটা বলে এক দৌড়ে রুম থেকে পালালো পুষ্প। মেয়ে বলে কি? শুভ হা করে তাকিয়ে আছে দরজার দিকে। শুভ চিন্তার মধ্যে পড়লো আর একা একা বলতেই থাকলো, এমনিতে একজনের ধারে কাছে যেতে পারছে না, তার মধ্যে অন্যজনের আবেগের নিচে পড়ে পিষ্ট হওয়ার মতো অবস্থা। না, এভাবে থাকলে চলবে না। লজ্জা শরবের মাথাকে হলেও ইরার পিছু ছুটতে হবে আমাকে। কথাগুলো বলে রুম থেকে বাইরে বের হলো। শুভর একটা সমস্যা হলো, বাইরে আসলেই কেউ না কেউ সামনে পড়বেই। সে আবার অতীত বর্তমান সবকিছুর খোঁজ নেওয়া শুরু করে। এটা ভেবে আবার ভিতরে আসলো। এত মানুষের জন্য পড়েছি এক জ্বালায়। গতকাল গোসলও করিনি, আজ গোসলও করতে হবে। ধুর, কি করব ভেবে পাই না আমি। এমন ব্যস্ততার ভয় থাকলে ওনার সাথে আমার দেখাই হবে না। আর আমাকে থাকার রুমটাও দিয়েছে একেবারে এক কোণে, আর উনি থাকেন আরেক প্রান্তে। শুভ গোসল করার জিনিসগুলো নিয়ে গোসলের উদ্দেশ্যে রুম ছেড়ে নিচে আসলো। উঠানের মধ্যে দিয়ে হেঁটে বাথরুমে আসলো। এখানে বাথরুম দুইটা, একটা ছেলেদের আর একটা মেয়েদের জন্য। মাথা নিচের দিকে দিয়ে ভাবতে ভাবতে সে মেয়েদের বাথরুমে ঢুকে একটা দরজা খুলতেই দেখে ইরা গোসল শেষ করে চুল মুছছিল। শুভকে দেখে ইরার চোখ বড় বড় হয়ে গেছে। এখন চিল্লাবে সে উপায়ও নেই, কারণ সবাই জেনে যাবে। আপনি এখানে কেন? আমি তো এখানে আসার কথা না, এলাম কিভাবে? আজব। সরি। সেই মুহূর্তে বাসার আরেকজন মহিলা বাথরুমে ঢুকলো। শুভ ভয়ে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরে এটা কি করলেন? সরি, বাইরে কেউ আসছে তাই তো আসলাম। একটা বাথরুমের মধ্যে কয়েকটা রুম আর সেখানে গোসল করার ব্যবস্থা। লোক বেশি হওয়ায় এমনটা করা হয়েছে। এদিকে শুভ আর চোখে ইরাকে একটু একটু করে দেখছে। কি ব্যাপার?
চাহনি ঠিক করেন। কি দেখছেন? এমন কিছু না। ইরা ওড়নাটা ঠিকঠাক করে নিল। এখন কেউ বের হলে কেউ দেখে ফেললে কি হবে? জানি না, সমস্যা তো আপনিই ঘটিয়েছেন। মান সম্মান সব শেষ। আরে আমার দিকে তাকিয়ে কথা বলছেন কেন? অন্যদিকে তাকান। আস্তে আস্তে, আপনি একটু আস্তে আস্তে কথা বলুন, শুনে ফেলবে কেউ। ইরাও ঘাবড়ে গিয়েছিল ব্যাপারটাতে। এদিকে বাহিরে সবাই সিরিয়াল দিয়ে আছে। দুই একজন এসে দরজায় নক করে গেছে, কিন্তু ইরার গোসল করা শেষ হচ্ছে না। একসময় ইরার একটা চাচি এসে তো বলল, হ্যাঁ রে মা, এই শীতে কেউ এত সময় নিয়ে গোসল করে? বের হ, সবাই দাঁড়িয়ে আছে। এখন কি করবেন? আমি জানি না। বের তো হতেই হবে। বের হওয়ার চিন্তা আমি করছি না, কিন্তু আপনি যদি আর একটু আগে ঢুকতেন কি পরিস্থিতিতে পড়তে হতো ভেবে দেখেছেন একবার? ভেবেছি। কি ভাবলেন? দেখতাম। মনটা চায় আপনারে আমি। আরে দেখিনি তো, দেখলে না হয় একটা কথা ছিল, যেটা হয়নি সেটা নিয়ে পড়ে আছেন কেন? অসভ্য। আমি নয়তো কি আমি? কে জানে, ইচ্ছা করে হয়তো আমাকে ফলো করে আসছেন। আপনি একটা মেয়ে হলেন, আপনাকে দেখার জন্য আসতে হবে আমার, তাই না? ইরা ঠোঁট বাঁকিয়ে শুভর দিকে বড় বড় করে তাকিয়ে আছে। শুভ একবার চোখ দেখে ভয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ইরা তার ভেজা জামা কাপড় হাতে নিয়ে বলল, আমি জানি বাইরে বের হয়ে আপনি সবাইকে কিভাবে সামলাবেন সেটা আপনার ব্যাপার। ইরা কথাটা বলেই দরজা খুলে বাইরে গেল। শুভ তখন দেরি করলো না, সে কয়েক সেকেন্ডের মধ্যেই বের হলো। আর বের হতেই দেখলো 3-4 জন দাঁড়িয়ে বাথরুমের সামনে, আর উঠানে তো লোকজন ছিলই। সবাই অবাক, কি হলো এটা? শুভ আর ইরা যে এক জায়গা থেকেই বের হলো, একজন এক এক মন্তব্য করতে লাগলো। শুভ সেই যে রুমে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। এদিকে বাড়িতে তো হইচই কাণ্ড। কেউ বলছে দুজনের মধ্যে কিছু চলছে। পরিস্থিতি এই পর্যায়ে দেখে ইরা পারিবারিক মিটিং ঘোষণা করলো। রাতে খাবার পর সবাই গোল হয়ে বসলো। তারপর ইরা পুরো ঘটনাটা বলল। পুরো ঘটনা শুনে সবার মাঝে হাসির রোল পড়ে গেল। শুভ লজ্জায় শেষ। সেদিন রাতেই শুভ ইরার রুমের দরজায় গিয়ে হাজির। নক করতেই ইরা দরজা খুলল। তারপর শুভ বলল, আমি আসলে সরি বলতে আসছি, দুপুরের ওই ব্যাপারটার জন্য সরি। ইরা কথা শুনে দরজা লাগিয়ে দিল। শুভ আবার দরজায় নক করলো। ইরা দরজা খুলল। আপনি কি রাগ করে আছেন? না। কথাটা বলে ইরা আবার দরজা লাগিয়ে দিল। কি মেয়ে রে বাবা, এরকম আচরণ কেউ করে? শুভ ইচ্ছে করে আবার দরজায় নক করে। দরজার ডান পাশে এসে দাঁড়ালো। ইরা তেড়ে মেরে বের হয়ে বাম দিকে ঘুরলো। অমনি শুভ রুমে ঢুকলো আর ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ইরা শুভর চালাকি বুঝতে পেরে দরজায় নক করলো। শুভ দরজা খুলে বলল, কি সমস্যা? সমস্যা করেছেন আপনি, আর আমাকে বলছেন কি সমস্যা? ওকে। শুভ দরজা লাগিয়ে দিল। এই ওকে মানে কি? দরজা খুলুন বলছি। দেখুন কেমন লাগছে এখন, আমার সাথে তো এমনই করলেন। আমার রুম থেকে বের হয়ে কথা বলেন। না, যে যেমন তার সাথে তেমনভাবেই কথা বলা উচিত। আমি বের হচ্ছি না। কেউ যদি দেখে ফেলে সমস্যা হবে কিন্তু। এমনিতেই দুপুরের ঘটনা নিয়ে সবাই সন্দেহ শুরু করেছে। সবাই সন্দেহ করলে কি আর না করলে কি, একদিন তো আপনি আমারই। পারলে ফকিরকে বিয়ে করে রাস্তায় রাস্তায় ঘুরবো, তাও তোকে না। এই যে কি রাগা রাগলেন। আচ্ছা বের হচ্ছি। এত রাগ করে না ম্যাম। শুভ রুম থেকে বের হলো। ইরা রুমে ঢুকে দরজা লাগাবে, তখন আবার শুভ দরজাটা ধরে ফেলে। তখন ইরার খুব কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমি যদি ফকির হই আমাকে বিয়ে করে রাস্তায় রাস্তায় ঘুরবেন? দেশে কি ফকিরের অভাব পড়েছে? ঠিক তা না, তবে আমিও তো সেই ফকিরের লিস্টে আছি। আমার ব্যাপারটা ভেবে দেখতে পারেন। দরজা ছাড়ুন। জানেন আমার খুব আফসোস হচ্ছে। ইরা কোনো উত্তর দিচ্ছে না, তাই শুভ নিজেই বলল, আজ যদি আমরা আলাদা না হতাম তাহলে এতদিনে আমার বিয়ে হতো, আমাদের বাচ্চা কাচ্চা হতো। আচ্ছা ভালো কথা, আপনি বিয়ে করেননি কেন? আমার জন্য। ইরা তবুও চুপ থেকে শুধু দরজা লাগানোর চেষ্টা করছে। যতই টানুন কাজ হবে না, আমার শক্তির সাথে পারবেন না। তুই যাবি এখান থেকে? ইস, কেন যে আমাকে সহ্য করতে পারেন না আপনি, বুঝি না। আমাকে দেখলেই আপনার গাল দুটো লাল হয়, সাথে নাকের ডগা। আচ্ছা নাকের ডগা এত সুন্দর কেন? শুভ নাকের সামনে অংশে হাত বুলিয়ে বলল, এই ছেলে, এই
সাহস তো কম না। দাঁড়া, দেখাচ্ছি মজা। শুভ দিল এক ভো দৌড়। এরা নিল তার পিছু। যখন দৌড়ে দুজন সিঁড়ি বেয়ে নিচে নামছিল তখনই দেখলো পরিবারের ছোট বড় সবাই সিঁড়ির শেষ মাথায় দাঁড়িয়ে। এরা তো সবাইকে দেখে যেমনটা আসছিল তার থেকে দ্রুত ছুটছিল তার রুমে। আর এদিকে শুভ লজ্জায় মুখ লাল বানিয়ে দাঁড়িয়ে। সবাই এক গাল হেসে সেখান থেকে চলে যায়। কি পরিবার আমার, এরকম কেউ করে? সবাইকে ডাকলো কে? শুভ কথাগুলো বলতে বলতে এদিকে ওদিকে তাকিয়ে তার রুমে গেল। পরদিন সকালবেলা ইরাও ঘর থেকে বের হয় না, শুভও না। এদিকে এই অবস্থা দেখে পুষ্প শুভর কাছে এসে জানিয়ে দেয় তাদের দুজনের মধ্যে যাই হোক না কেন এটার জবাব কেউ চাইবে না। বাড়ির সবাই এটাতে খুব খুশি। এই কথার জবাব শুভ না দিলেও পুষ্প যখন ইরার কাছে কথাটা বলল তখন ইরা বলল, মানে আমাদের মধ্যে কি হবে? আমি তো তোমার ছোট, তোমার সামনে এগুলো ভেঙে বলতে পারবো না। এমনিতেই পুষ্পর মন খারাপ, কারণ তার আশা শেষ। বাসার সবাইকে জানিয়ে দিবি আমাদের মধ্যে কিছু নেই। সবাইকে জানিয়ে লাভ নেই, সবাই জানে সব কিছু। তোমরা গোসলখানায় একসাথে থাকো, আবার রাতে সেটা সবাই দেখেছে। এই তো তুই মুখের উপর এসব বলিস? তো কি করব? যা তুই এখান থেকে। ঠিক আছে, যাচ্ছে। আর আমার খাবার রুমে দিতে বলিস। আচ্ছা। সেদিন বিকেলবেলা ইরার কাছে কিছু মহিলা আসছে। শুভ উঠানে বাচ্চাদের সাথে খেলছিল। ইরা তখন চেয়ারে বসা। তখন তিনজন মহিলার মধ্যে একজন বলল, ইরা এখন কিছু লোকজন নিয়ে সাথে মেয়ের মাকে নিয়ে পাশের গ্রামে যাবে। মেয়েটার বিয়ে হয়েছে পাশের গ্রামেই। ছেলে দিনমজুরি কাজ করে সংসার চালায় আর জুয়া খেলে, এটা সবার জানা। ইরা যখন যাচ্ছিল তখন শুভ পিছু লাগলো। গেটের বাহিরে এসে বায়না ধরে বলল, আপু, আমি আপনার সাথে যাব। সবাই ছিল আর এটা জানে যে শুভ ইরা ছোট, তাই আপু বলল। ইরা মানা করলো না। তিনটা ভ্যান নিয়ে রওনা হলো। একটাতে ইরার লোকজন, আর একটাতে সেই তিনটা মহিলা, বাকি একটাতে শুভ আর ইরা মুখোমুখি বসে আছে। চলতে চলতে শুভর প্রশ্ন, সারা বছর কি এগুলোই করেন? হাতের ইশারা দিয়ে শুভকে কথা বলতে মানা করলো। শুভ বুঝতে পেরে বলল, ওকে ওকে, রাস্তার এই অবস্থা কেন? এর চেয়ে হেঁটে গেলে ভালো হতো। ইরা চোখ বড় আবার শুভর দিকে তাকালো। আর একটা কথাও বলবো না। এই আমি চুপ। এরপর থেকে শুভ আর একটা কথাও বলল না। গাড়ি পৌঁছে গেল পাশের গ্রামে। এখানকার অনেক মানুষ সাহায্যের জন্য ইরাদের বাড়িতে যায়। আসলে তাদের বংশে এত ধন সম্পদ আর এক একটা লোক এত পাওয়ারফুল, যার দাপটে আশেপাশের গ্রামগুলোতেও বেশ নামই পরিবারের মানুষের। গাড়ি থামলো সেই ছেলের বাড়ির সামনে। ছেলে বাড়িতে ছিল না। 30 মিনিটের মধ্যে খবর দিয়ে আনা হলো তাকে। অনেক লোক জুটেছে বাড়িতে। সবাই মাটিতে বসে আছে আর শুভ আর ইরা চেয়ারে বসা। সেই ছেলেটা আসতেই ইরা ইশারা করলো তার লোককে। অমনি লোকগুলো ছেলেটাকে মাইর দেওয়া শুরু করলো। আধমরা না করা পর্যন্ত মারতেই থাকলো। এদিকে ইরা এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে আর চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। শুভ দেখে বুঝতে পারছে না এটা কিসের জন্য আসছে। আসলে মেয়েটাকে তো এইভাবে মেরেই হসপিটালে পাঠিয়েছে। সেটা কল্পনা করে ইরা তার চোখের পানি ধরে রাখতে পারেনি। মায়ের দেওয়া শেষে ইরা ব্যাগ থেকে অনেকগুলো টাকা ছেলের দিকে ছুঁড়ে মারল। তখন ইরার লোকগুলি বুঝিয়ে দিল, যৌতুকের চেয়ে ডাবল আছে। এরপর কোনো অভিযোগ যেন মেম সাহেবের কানে না যায়। শুভ একটা বিষয় দেখে খুব অবাক, কারণ এত সময় হলো এরা বসে আছে, এত কিছু করলো শুধু ইশারায়। কারোর সাথে একটা কথাও বলেনি। কেউ ইরাকে কিছু জিজ্ঞেসও করেনি। ঝামেলা শেষ করে যখন উঠে যাচ্ছিল তখন এই গ্রামের মাতব্বর সাথে 2-1 লোক নিয়ে আসলো আর এসেই ব্যঙ্গ করে বলল, আমাদের গ্রামে কি আকাল দিন আসলো রে বাবা? অন্য এক গ্রামের কেউ এসে বিচার করে দিয়ে যায়। হায় রে কপাল আমাদের। আচ্ছা, বিচার করেছেন, ভালো হয়েছে। আমি তো পুরো ঘটনা শুনেছি। তা ম্যাম, কত টাকা খাইলেন? ইরা লোকটার সাথে কোনো কথা না বলে ভ্যানে উঠল। ওই দেখ, টাকা খেয়ে পাখি পালিয়ে যাচ্ছে। লোকটার একটা কথাও শুভর হজম হলো না। শুভ ভ্যানে না গিয়ে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকলো। এদিকে ইরা যে শুভকে সাথে নিয়ে আসছে সেটা তার মনে নেই। শুভ লোকটাকে ফলো করা শুরু করেছে। লোকটি বাড়ি ছেড়ে যখন গ্রামের রাস্তায় আসে তখনও 2 ছেলে তার সাথে ছিল। শুভ বুঝলো এরা লোকটার সাথেই থাকে, যা করার এর মাঝেই করতে হবে। শুভ দ্রুত হেঁটে গিয়ে লোকটার সামনে দাঁড়ালো।
তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে সেটাতে টান মেরে সেই ধোয়া লোকটার মুখে মারল। পাশে থাকা দুজন ছেলে ক্ষেপে উঠতেই শুভ সেই খেলনা পিস্তল বের করলো। সে যখন আসলো তখন এটা দিয়েই বাচ্চাদের সাথে খেলা করছিল। এই পিস্তল দেখে দুইটা দৌড় দিবে ভাব, শুভ ইশারায় দৌড়াতে মানা করলো। তারপর ইশারায় বুঝিয়ে দিল মাতব্বরকে চর মারতে। ছেলেটা আমতা আমতা করে চর মেরেই বসলো। শুভর ইশারায় দুই গালে প্রায় 20টা থাপ্পড়, বেচারার গাল লাল হয়ে গেছে। শুভ আরেকবার ধোয়া ওর মুখে দিয়ে বললে, পাখি না, ও পাখি না, ও তোর মা। এবার মাতব্বর বুঝতে পেরেছে কেন এই ছেলেটা এসে এমন করছে। লোকটা ভয়ে শেষ, সেও আমতা আমতা করে ক্ষমা চাইল। দ্বিতীয়বার যেন আমাকে তোর সামনে না আসতে হয়, যা এখন। লোকটা দ্রুত শুভর সামনে থেকে পালালো। আরে ইশারায় কাজ করা তো আমাদের বংশের একটা ভালো গুণ দেখছি, এটা তো জানতামই না আমি। বেশ কাজে দিয়েছে পিস্তলটা। এদিকে ইরা তার বাড়ির সামনে আসতে হুট করে মনে পড়লো শুভকে রেখে আসছে। ইরা ভাবছে, তার তো ফলো করে হলেও ভ্যানে ওঠার কথা, উঠলো না কেন? আবার তো আমাকে নিয়ে মন্তব্য করায় সেখানে কোনো ঝামেলা পাকালো না তো? ইরা লোক পাঠায় সাথে সাথে। ইরার লোক কোনো খবর পৌঁছানোর আগেই শুভ বাড়িতে আসে। ইরা শুভকে দেখে একটু স্বস্তি পেল। কাছে গিয়ে কিছু বলল না, শুধু দূর থেকে একটু দেখে ইরা তার রুমে চলে গেল। আরও অনেকটা সময় পর ইরার পাঠানো লোক ইরার কাছে খবর নিয়ে আসে যে ম্যাম সাহেব চলে আসার পর কে বা কারা যেন মাতব্বরকে মেরে হসপিটালে ভর্তি করেছে। ইরার সন্দেহ হলো শুভ এ কাজ করেনি তো। এখন রাত, তাই ইরা সাহস করলো না শুভর রুমে যেতে, কারণ এমনিতে সবাই অনেক কথা রটায় দুজনকে নিয়ে। পরদিন সকাল সকাল ইরা শুভর দরজায় হাজির। ইরা এসে দেখে দরজা একদম খোলা, শুভ তখনও ঘুমাচ্ছে। কাছে গিয়ে যে ডাকবে সে সাহসও পাচ্ছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে রুমের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে। কিছুক্ষণ পর কাঁথার নিচ থেকে শুভ বলে, রুমে কে আসছে? পুষ্প? তোমাকে না বলেছি আসবে না তুমি? পুষ্প কি নিয়মিত আসে? ইরার কণ্ঠ বুঝে শুভ কাঁথা সরিয়ে লাফ দিয়ে উঠল। ওই তো সকালে একটু আসে। কেন? ডেকে দেই। ও আচ্ছা। আপনি এখানে কেন? বলছি, তার আগে গায়ে কিছু দিয়ে নিন। শুভ দ্রুত টি শার্ট পরে নিল। মাতব্বরকে মেরেছে কে? সেটা আমি কিভাবে বলবো? আমি কথা বেশি পছন্দ করি না। দেখেন, আমি মারিনি, ওর লোক ওকে মেরেছে। আপনি জানেন কিভাবে? কারণ আমার ইশারাই তো মেরেছে। হি হি হি। আবার হাসে। ধমক দেন কেন? আমি তো মারিনি, শুধু একটু শাসন করে আসছি। আপনার মতো মারার সময় একটা কথাও বলিনি। ওর লোক দিয়ে ওকে শায়েস্তা করেছি। এটা ঠিক না। ও বাজে কথা বলছিল। বলুক, যেখানে আমি কিছু বলিনি সেখানে আপনি কেন এমন করলেন? কথাগুলো হজম হয়নি আমার। মানুষের কাজ করতে হলো এইসব কথা শুনতেই হবে, সব কথা কানে তোলা যাবে না। আপনাকে নিয়ে বলেছিল, সেটা শুধু কানে না হৃদয়ে এসে লেগেছিল। কি বলেছিল? পাখি। তো কি হয়েছে তাতে? আপনি তো শুধু আমার পা। কি আর বলতে পারলো না শুভ। তার আগেই ইরা তেড়ে মারতে আসলো। এমন সময় রুমে পুষ্পর প্রবেশ। আচ্ছা, সরি ভুলে ঢুকে পড়েছি। পুষ্প চলে গেল। তাহলে তার আজকে আশাও মিস যায়নি। আমি তো প্রতিদিন মানা করি। সেটা বাদ, তুই আমাকে কি বলেছিলি জানো? আমি তোর কি? দেখেন, আমি বলছি, কিন্তু এত কাছে আসবেন আমার অবস্থা খারাপ হয়ে যায়। মানে? আপনি কি বোঝেন না? আপনার সুগন্ধি, আপনার টানা টানা চোখের চাহনি, আপনার ওই ঠোঁটকে কাছে দেখে আমি তো নিজেকে অনেক কষ্টে আটকে রাখি। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই এর আগে অনেকের সাথে অনেক কিছু করেছিস। না না, সত্যি কথা বলছি, আমি এত কাছে থেকে কখনো কোনো মেয়েকে দেখিনি। তুই তো লন্ডনে ছিলি ছোটবেলা থেকে, সেখানে কি হয় না হয় আমার জানা আছে। বান্ধবীদের থেকে ফ্রি হাক তো পেয়েছিস? না, একদম না, আমি সব দিক থেকেই ভার্জিন। ফালতু এইসব কথা বলতে বলেছি? সরি। শোন, আমি তোর সাথে একটা ব্যাপারের ফয়সালা করতে আসছি। তুই এখন চাচি আম্মাকে কল দিবি, দিয়ে বলবি আমাদের এখানে আসতে। বাসার সবাই অপেক্ষায় আছে তার জন্য। এটা বল। আমার কল উনি রিসিভ করবে না। কেন?
আমাকে বলে দিয়েছে আপনাকে বিয়েতে রাজি করিয়ে তারপর তার সাথে কথা বলতে, তাও সেটা মামার মাধ্যমে জানানোর পর আমার কল রিসিভ করবে। আমি আবারও স্পষ্ট করে বলছি এটা সম্ভব না। তুমি চাইলেই সম্ভব। স্পর্ধা দিন দিন বাড়তেছে তোর। সরি, আপনি চাইলেই সম্ভব। আমার একটা রিলেশন আছে, সেই জন্য আমি সব ছেলেকে মানা করে দেই, আর এখন সিভি দেখাও বন্ধ করে দিয়েছি। তার সেটা একটু বাসায় সময় বলছেন লাগবে। না কেন? আর বলতে ছেলে আমাকে কি করে? ছেলে জামা সে আছে, সেখানে আমাকে কি- এই কথা আমার তাহলে চিন্তা আমার আছে, সাথে আমাকে বিয়ে বলতে হবে হবে না। না। দেখেছো তাহলে রাগ আপনি করে আছে, এই রাতে রাতে